সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনসেপ্ট ক্যাপসুলের আরেকটা লেকচার নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। চলো দেখে ফেলি আজকের টপিক আমরা কি পড়ব। আচ্ছা, এখানে আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে হ্যাশ এবং স্ল্যাক চক্র। আচ্ছা চলো, আচ্ছা এখানে আমরা একটু দেখে ফেলি, সেটা হচ্ছে আমাদের পাতায় যেটা C4 উদ্ভিদের পাতা, সেখানে দুই ধরনের কোষ থাকে। তো এক ধরনের কোষ যেটা সব পাতাতেই পাওয়া যায় আসলে, তাহলে এই কোষকে বলা হয় মেসোফিল কোষ। ঠিক আছে, এগুলো প্যারেনকাইমা জাতীয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেক ধরনের কোষ C4 উদ্ভিদে আসলে পাতায় দুই ধরনের কোষ থাকে, এটাকে বলা হয় বান্ডল শীত কোষ। আচ্ছা, যেটা আসলে কোথায় থাকে, যেটা থাকে ভাস্কুলার বান্ডল মানে জাইলেম ফ্লোয়েম এর চারপাশ জুড়ে থাকে। এই বান্ডল মানে ভাস্কুলার বান্ডল, এর চারপাশ জুড়ে থাকে, এজন্য এটাকে বলা হয় বান্ডল শীত কোষ। ঠিক আছে, তাহলে বলো বান্ডল কেন শব্দটা আসছে? বান্ডল আসছে হচ্ছে কি থেকে বলো? এটা আসছে ওই যে ভাস্কুলার বান্ডল, আমাদের জাইলেম ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডল, এই ভাস্কুলার বান্ডল থেকে। ঠিক আছে, এটা আসছে ভাস্কুলার বান্ডল থেকে। ওকে, তাহলে বান্ডল শীত কোষ। ওকে, আমরা বুঝে ফেললাম। আচ্ছা, এখন দেখো এখানে কি হয়। আচ্ছা, প্রথম কথা হলো এখানে আসলে শুরুটা কোথায়? শুরুটা হচ্ছে এটা, শুরুটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তোমরা জানো যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটাও আসলে 3 কার্বন বিশিষ্ট। খেয়াল করো, এই যে C3। এবার আসো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এখানে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এক কার্বন থাকে, একটা কার্বন আছে কার্বন ডাইঅক্সাইডে, তাহলে এরা দুজন মিলে যে যৌগটা তৈরি করে, এই যৌগটাকে বলা হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। দেখো, এগুলো মুখস্থ করার বিষয় নয়। তাহলে খেয়াল করো তো, আমি জাস্ট এতটুকু পড়লেই কিন্তু আমার C4 চক্র, হ্যাঁ, বা হ্যাসল্যাক চক্রের পড়াটা হয়ে যায়, গুরুত্বপূর্ণ পড়াটা হয়ে যায়। তাহলে খেয়াল করো যে আমরা বলতে পারি যে হ্যাসল্যাক চক্রে এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা। দেখো, এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, অবশ্যই বলা যায়। আচ্ছা, 2 নম্বর হলো এনজাইমের নাম মনে রাখতে পারো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, এই জন্য এই এনজাইমের নাম কার্বক্সিলেজ। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এখানে প্রথম স্থায়ী পদার্থ, এই বাবার নাম হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ। তাহলে এই প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে অনেক দেখতে এরকম। হ্যাঁ, আমরা যদি একটা ডায়াগ্রামেটিক ছবি আঁকি, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখতে এরকম। তার মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা কি বলো, একটা ডাই কার্বক্সিলিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা ডাই কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, যেহেতু এই চক্র হ্যাসল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটি ডাই কার্বক্সিলিক অ্যাসিড, এজন্য হ্যাসল্যাক চক্রকে আমরা বলতে পারি ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, এই চক্রকে আমরা বলতে পারি ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ওকে, আচ্ছা, এখন দেখো কি হয় এখানে, আর আমরা একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখান থেকে তৈরি হয় হচ্ছে ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। C4 4 কার্বন বিশিষ্ট এরা। হ্যাঁ, ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড মনে রাখো, বেশি গুরুত্বপূর্ণ। মা সংক্ষেপে তোমাদের বইতে ম্যালিক অ্যাসিডকে এভাবে দেওয়া আছে, মা। এখন মা কি করে? মা মেসোফিল টিস্যু থেকে বান্ডল শীত টিস্যুর দিকে যায়। বান্ডল শীত দিয়ে মনে রাখবা বাবা, মা বাবার কাছে যায়। ঠিক আছে, তাহলে বান্ডল শীত কোষে যায়। তাহলে দেখো, এই মেসোফিল চলে আসছে আমার বান্ডল শীত কোষে। ম্যালিক অ্যাসিড মা বাবার কাছে যায়, বান্ডল শীতে যায়। আচ্ছা, এখন ম্যালিক অ্যাসিড এখানে কি হয়? ম্যালিক অ্যাসিড যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করে, দেখো এই যে আমরা জানি পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাহলে ম্যালিক অ্যাসিড যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করে তখন ডিকার্বক্সিলেশন হয়, এই এনজাইমের নাম ডিকার্বক্সিলেজ। যাই হোক, সহজ পড়া।
এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, ম্যালিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। যদি একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তাহলে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, সেটা হবে 3 কার্বন বিশিষ্ট। বোঝাই যাচ্ছে? আচ্ছা, এখন এই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে C3 চক্র। তাহলে একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে C4 উদ্ভিদে যে C4 চক্র হয়, এই যে এই পুরো চক্রটা হচ্ছে C4 চক্র। একই সাথে C4 উদ্ভিদে বান্ডল শীত কোষে C3 চক্র হয়। বোঝা গেছে? বান্ডল শীত কোষে C3 চক্রও হয়। ছবিতে দেখো, ছবিতে যা আছে তাই বলবো। তাহলে C4 উদ্ভিদে হ্যাসল্যাক চক্র দুটি কোষে হয়, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শীত কোষ। C4 উদ্ভিদে C3 চক্রটা শুধুমাত্র বান্ডল শীত কোষে হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, এই যে পাইরুভিক অ্যাসিড কি করবে? পালাবে। পাইরুভিক অ্যাসিড কি করবে বলো? পালাবে। কোথা থেকে পালাবে? বাবার কাছ থেকে পালাবে। এই যে বান্ডল শীত কোষ থেকে পালাবে। পালাই কোথায় যাবে? পালাই চলে আসবে মায়ের কাছে, মেসোফিল, মা না, ঠিক মেশোর কাছে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মেশোর কাছে আসবে, সেটা হচ্ছে মেসোফিল কোষে চলে আসবে। আচ্ছা, আসলে পাইরুভিক অ্যাসিড দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এই চক্র বারবার চলতে থাকবে, এই চক্র বারবার চলতে থাকবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে আর ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। ফলে C3 চক্রটা চলবে বান্ডল শীতকোষে। এই হচ্ছে আমাদের C4 চক্র বা হ্যাসল্যাক চক্রের কনসেপশন। চলো দেখি আমরা একটু উত্তর করতে পারি কিনা। হ্যাসল্যাক চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে এই যে একদম শুরুতে পড়াইছি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে দেখো এখানে আছে কিনা, এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, অথবা এটা পাইরুভেট হিসাবেও থাকতে পারে। তাহলে দুটাই উত্তর, পাইরুভেট অথবা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওই পাইরুভিক অ্যাসিডটা পাইরুভেটে পরিণত হয়। হ্যাঁ, তাহলে দুটোই উত্তর, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, শুধু পাইরুভিক অ্যাসিড আবার মনে করো না, এটা হচ্ছে ফসফোইনল। ঠিক আছে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, মেডিকেলে কিন্তু আসছে, খুব সহজ। আসো, C4 চক্রের প্রথম স্থায়ী যৌগকে, ওই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দেখো এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কেন? কারণ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, এজন্য এটা C4 চক্র হয়ে গেল। এই তো পড়া। তাহলে ঠিক আছে, আমরা তাহলে খুব সহজভাবে হ্যাসল্যাক চক্রের বিষয়গুলো কিন্তু বুঝে ফেললাম।